আসসালামু আলাইকুম। জামাত আসলে মনে করে রাজনীতিটা ছেলে খেলার মতো। এই ধরেন মানে বানাইলাম, ভাঙলাম, এই অবস্থা আর কি। এই কখনো ছেলে বানাইলাম, কখনো মেয়ে বানাইলাম, এই ভালো লাগলো না, সবকিছু আবার ভেঙে দিলাম। মানে ব্যাপারটা হচ্ছে এরকম। দেখেন, একটা সময় এই জামাত ইসলামী কিন্তু মানে নির্বাচন নির্বাচনের কথা শুনলেই তারা একেবারে গা জ্বলে উঠতো আর কি, খিচবিচিজি করতো, কি বলে আসলে, এরকম মনে করতো আর কি। কারণ নিশ্চয় আপনারা সবাই জানেন যে 5 আগস্ট পরবর্তীতে বাংলাদেশে যে স্থিতিশীলতা বজায় রাখার জন্য বা স্থিতিশীলতা আনার জন্য গণতান্ত্রিক পদ্ধতিকে আপনার জাগ্রত করার জন্য আহ, আহ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা একটা ভালো একটা নির্বাচনের কথা বলছিল। কিন্তু যখনই তারা একটা নির্বাচনের কথা বলতো, ঠিক তখনই জামাত ইসলাম এবং তার সঙ্গী বি টিম, এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দল তারা একেবারে জ্বলে পড়ে উঠতো। ব্যাপারটা এরকম ছিল যে আপনার ওই তেলের উপরে যদি আপনি কোনো কিছু ছেড়ে দেন, চাট করে জ্বলে উঠবে, সে এরকম আর কি। তারপর দেখেন, মানে মোট কথা হচ্ছে সেই সময় তারা নির্বাচনে যাবেই না কোনোভাবে। তারা হাইপ তোলা শুরু করলেন যে 5 বছর, কেউ 7 বছর, কেউ 10 বছর অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে তারা ক্ষমতায় থাকতে চান। কারণ তো বোঝেনি তো, ক্ষমতায় থাকাটা তো সেই মজা। কারণ কোনোদিন এমপি হয়নি, কোনোদিন মন্ত্রী হয়নি, অনেকেই ছাত্র। আহ, তারা যদি আপনার গভর্নমেন্টের প্রটোকল পায়, প্রশাসনের প্রটোকল পায়, তারপরে চলতে ফিরতে বিভিন্ন ব্যক্তিদের সাথে যদি উঠা বসা হয়, তাহলে আর মানে নির্বাচন দিয়ে আসলে কি লাভ আর কি। এবং নির্বাচন দিলেও তো তারা আসলে সেখানে অংশগ্রহণ করলে তো তারা জিতবে না কোনোদিন। সেই কারণে তারা একটা সময় ছিল তারা কখনোই নির্বাচন চায়নি, নির্বাচনের কথা শুনলেই তারা জ্বলে উঠতো আর কি। পরবর্তীতে কিছুদিন পরে এই জামাত ইসলামী আবার নির্বাচনের জন্য ব্যাকুল হয়ে পড়লো। মানে নির্বাচন তারা করবেই, বরঞ্চ তারা আপনার বিএনপি কে দোষারোপ করতে লাগলো যে তারাই এখন নির্বাচন করবে না। মানে জামাত নির্বাচন করতে চাই, ওরা নির্বাচন করবে না। কারণ নিশ্চয়ই দেখেছেন যে একটা সময় জামাত ইসলাম তারা বিদেশ ভ্রমণ করছে, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যোগাযোগ করছে, ভারতের সাথে বসছে, অমকের সাথে বসছে, তমকের সাথে বসছে। মানে একেবারে এত পরিমাণ অস্থির যে তারা যেভাবে মানুষের সাড়া পাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম যেভাবে তাদেরকে একেবারে উপরে উঠিয়ে দিয়েছে আর কি, সেই জায়গা থেকে তারা মনে করছে যে না, আমাদের এখন যে অবস্থা, সেই অবস্থাতে আমরা যদি এখন নির্বাচন করি, আমরা অবশ্যই তারা সরকার গঠন করে তারা আপনার ক্ষমতায় চলে যাবেন। তারই ধারাবাহিকতায় নিশ্চয় আপনারা দেখেছেন যে তারা আপনার যেরকম একদিকে কূটনীতিক থেকে শুরু করে অন্যান্য আপনার সংগঠনের সাথে তারা আপনার আলাপ আলোচনা শুরু করছিলেন, ব্যবসায়িক সাথে আলোচনা শুরু করছেন, প্রশাসনের সাথে আলাপ আলোচনা শুরু করছেন, সবকিছুর সাথে তারা আলাপ আলোচনা শুরু করছেন। ইভেন তারা এমনটা করা শুরু করলো যে বিএনপির বিরুদ্ধে তারা এত পরিমাণ হাইপ তুললো যে বাংলাদেশে যত চাঁদাবাজ থেকে শুরু করে যত ধরনের ঘটনাগুলি ঘটে, সবকিছু বিএনপি করছে, সবকিছু বিএনপি করছে। এই যে হাইপটা তুলে তারা এমন একটা পরিবেশ করলো যে সামাজিক যোগাযোগ মাধ্যম তাদেরকে নানাভাবে জরিপ করিয়ে দেখিয়ে দিল যে তারা এখন প্রস্তুত। এই সময় যদি তারা নির্বাচন করে, তারা তাদের নিশ্চিত ভাবে তারা ক্ষমতায় যাবে, সরকার গঠন করবে। এইবার আবার দেখেন, বর্তমান যে পরিস্থিতি, যখন জনাব তারেক রহমান দেশে আসলেন, ঠিক সেই সময় থেকে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির আবার পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ এই যে একটা সময় জামাত ইসলাম এবং তাদের বি টিম তারা যেভাবে মব সৃষ্টি থেকে শুরু করে দেশকে একটু অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে যখন ঠেলে দিতে লাগলো, যখন মানুষের আস্থার থেকে অনাস্থা তৈরি হতে শুরু করলো, ঠিক সেই সময় যখন জনাব তারেক রহমান বাংলাদেশে আসলেন, তখন কিন্তু বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের একটা আস্থা চলে গেল জনাব তারেক রহমানের উপরে। তারেক রহমানের বক্তব্য, তার কথা, দেশকে নিয়ে ভাবনা, দেশের প্রতি মানুষকে নিয়ে ভাবনা, আন্তর্জাতিক
পরিমণ্ডলে দেশকে তিনি কিভাবে দেখতে চান, বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মানুষকে আসলে কিভাবে দেখতে চান, সবকিছু মিলিয়ে বাংলাদেশের জনগণ আসলে যারা একটা সময় জামাতের উপরে আপনার আস্থার সৃষ্টি করেছিল, তাহলে আবার ডাইভার্ট হয়ে সেই তারেক রহমানের উপরেই তারা আবার সেই আস্থার জায়গাতে ফিরে আসলেন। এবং এই বর্তমান সময়ে আপনারা নিশ্চয় দেখছেন যে আপনার বিভিন্ন আপনার দূর থেকে শুরু করে বিভিন্ন জায়গার মানুষজন, কূটনীতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়িক থেকে শুরু করে সাংবাদিক, মিডিয়া, মানে সব শ্রেণীর মানুষ এখন কিন্তু জনাব তারেক রহমানের সাথে দেখা করছেন। এই যে দেখাটা যখনই করছেন তখনই কিন্তু আবার ওদের অবস্থা বা টাঙ্গে, অর্থাৎ এখন ওরা আর নির্বাচন করতে চায় না। এমন তারা প্রতিদিন মানে স্বপ্ন দেখছেন নির্বাচন, পাতানো নির্বাচন তারা কখনো মেনে নেবেন না। তাদের বি টিম বলার সৃষ্টিকর্তা এনসিপি, তারা সারাদিন বলে বেড়াচ্ছেন প্রশাসন তার দিকে ঝুঁকে গিয়েছে, ব্যবসায়িকরা তার দিকে ঝুঁকে গিয়েছে, সাংবাদিকরা তার দিকে ঝুঁকে গিয়েছে। মাহমুদুর রহমানকে দেখলেন তার সাথে গিয়ে মিটিং করতে, তারপরে আপনার বামপন্থী যারা আছে তারা মানে প্রায় সবাই জনাব তারেক রহমানের সাথে মিটিং করছেন, বিভিন্ন আলাপ আলোচনা করছেন। তো সেইটা দেখে এখন আবার জামাত ইসলামী টোটালি ঘুরে গিয়েছেন, অর্থাৎ তারা আর এখন নির্বাচন করতে চান না। কারণ তারা প্রতি সময় এখন বলছেন যে এই নির্বাচন ফেয়ার হবে না, এই নির্বাচন হচ্ছে আপনার পাতানো নির্বাচন, আমরা মেনে নিব না, এই নির্বাচন প্রশাসন তার দিকে ঝুঁকে গেছে। মানে বলতে পারতেছে না যে এই তারেক রহমানের দিকে জনগণ ঝুঁকে গেছে। দেখুন এই পরিস্থিতিটা তো একদিনে সৃষ্টি হয়নি। দেশের মানুষ যেভাবে বিএনপির দিকে, তারেক রহমানের দিকে ঝুঁকে গিয়েছে, এটা তো আর হঠাৎ করে সৃষ্টি হয়নি। অবশ্যই তো তার কারণ রয়েছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে বাংলাদেশেই কিন্তু তারা কিন্তু ছিল, কিন্তু বাংলাদেশের মানুষ তাদের উপরে আস্থা রাখতে পারেনি, যে আস্থাটা রেখেছে জনাব তারেক রহমানের উপরে। এই জন্য বলছি যে এখন যে তারা আবার নাটকটা শুরু করেছে, তারা নির্বাচন মানে পাতানো নির্বাচন হবে, এটা নির্বাচন হবে, ওটা নির্বাচন। আমি আসলে মাঝে মধ্যে ভাবি আসলে পাতানো নির্বাচনটা বলতে কি বোঝায়, এটা যে আসলে কি বোঝায় আর কি, এটা দেখতে কেমন আর কি। পাতানো নির্বাচনটা মানে কার সাথে হবে, মানে কার সাথে হবে? এখানে সরকারে আপনার জামাত শিবির, এনসিপির লোক, তারপরে আপনার এই যে বিভিন্ন উপদেষ্টা ছিল তাদের লোক, প্রশাসন এক সময় তাদের সাথে মিটিং ফিটিং করছে, এই যে লটারির মধ্যে ডিসি মিসি নিয়ে হয়েছে তাদের লোক, তারপরে আপনার এই যে এনসিপির যে সমস্ত জুলাই আন্দোলন নেতৃত্বকারীর অধিকাংশই তাদের লোক, প্রফেসর ইউনূস তাদের লোক। তো সুতরাং পাতানো যদি হয় সেটা তো তাদের সাথে পাতানো হবে। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আসলে কার পাতানো হবে, এখানে তো আমি মানে সেটা আসলে আমি আসলে বুঝতে পারছি না, মানে তারা আসলে কি বলতে চাই। তো আমার কাছে আসলে ওইটাই মানে লাস্টে মনে হয় যে তারা আসলে এই ব্যাপারটাকে আসলে তারা মানে ছেলে খেলার মতো মনে করছে আর কি। যে এই যে ইচ্ছা হলো, এখন বললাম যে নির্বাচন আমরা যাবো, আর এক সময় বললো নির্বাচনে যাব না, এখন বলো নির্বাচন ভালো হবে না, আর এক সময় বললো নির্বাচন ভালো হবে। অর্থাৎ তাদের বেলায় যদি সব ঠিক থাকে নির্বাচন সুষ্ঠু হবে, আর যদি তারা দেখে যে না আমাদের কথার থেকে একটু এদিক ওদিক হয়ে গেছে, তখন আর নির্বাচন ভালো হবে না, পাতা নির্বাচন হবে, ইত্যাদি ইত্যাদি। তো আসুন আমরা এই জায়গা থেকে বের হই। এই জায়গা থেকে যদি বের না হতে পারে, এখন বাংলাদেশের মধ্যে যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো রয়েছে তারা একত্রিত হয়ে যদি সুন্দর ভালো একটি নির্বাচন যদি তারা জাতিকে উপহার দিতে না পারে, তাহলে এটা তাদের জন্যই সব থেকে বেশি অমঙ্গলজনক। কারণ তারা সবাই মিলেই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত করেছে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার কারো সাথে কিন্তু মানে আঘাত করার কিছু নাই। কারণ অন্তর্বর্তী সরকার কিন্তু আপনার কোনো নির্বাচন করছে না, তার কোনো স্পেশাল কোনো দল নেই। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু চায় যে বাংলাদেশে একটি সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক। সুতরাং এই যে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন যেটা হবে সেইটাকে আরো সুন্দর করে
জাতির সামনে জাতিকে উপহার দেওয়ার জন্য সকল রাজনৈতিক দলেরই কিন্তু অংশগ্রহণ এবং সকলের সহযোগিতাটা একান্ত কাম্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।